অল্প অল্প ভূতের গল্প সিরিজের ভূত ঠিক ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না। শুধু ভাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। তারা কোনো ক্ষতি করে না, বরং তারা করে উপকার, দেখায় সহানুভূতি। কখনো তাদের উপস্থিতি সৃষ্টি করে এক মজার পরিবেশ, বা কখনো তারা করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত ও অনুতাপ। এরকমই কিছু বিখ্যাত লেখকের গল্প সাজিয়ে নিয়ে উপস্থিত করব আমরা আপনাদের সামনে। আমাদের পাশে থাকুন, আমরা ভরসা পাব। অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে আমাদের ত্রয়োদশতম প্রয়াস মাধবীকুঞ্জ। লেখক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রকাশক আনন্দ পাবলিশার্স। গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা গল্প সংকলন বই থেকে। ইউটিউব চ্যানেলটির নামকরণ শ্রীমতী সোহাগ সেন। লোগো ডিজাইন দেবর্ষী শাসমল। ব্যাকগ্রাউন্ড স্কোরিং অ্যান্ড স্পেশাল এফেক্ট ইমন। প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি। গল্প পাঠে সুতপা ঘোষাল, শৈবাল দত্ত, ঈশান সেন ও গোপাল তালুকদার। পরিকল্পনা, প্রযোজনা, প্রয়োগ ও পাঠে অনরণ্য কুণ্ডু। ছোট্ট একফালি স্টেশন বড়ডিহা। ড্রাইভার যদি অন্যমনস্ক থাকেন, সম্ভাবনা আছে স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়ার। এখন তা হলো না। প্যাসেঞ্জার ট্রেনটি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল। হাতে ব্যাগ ঝুলিয়ে কম্পার্টমেন্টের সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন বিকাশবাবু। প্ল্যাটফর্ম এতটাই নিচু, সিঁড়ি শেষ হওয়ার পর খানিকটা লাফাতে হলো তাকে। ট্রেনটি বেশি সময় নষ্ট করলো না এখানে, হুইসেল দিতে দিতে এগিয়ে চলল। এখন মাঝ দুপুর, চারপাশটা ফাঁকা বলেই রোদে মিশে আছে চোরা ঠান্ডা। কলকাতায় তো এবার শীতের নামগন্ধ নেই। বড়ডিহার আবহাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিয়ে বিকাশবাবু প্ল্যাটফর্মের চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। তার মতো শহুরে কাউকে দেখছেন না। প্যাসেঞ্জার বলতে তো সকলেই গ্রামের স্থানীয় বাসিন্দা। মাথায় কাঠকুটোর বোঝা, হাতে ছাগল বাঁধা দড়ি, কারো কাঁধে পুটুলি। ধীরে ধীরে স্টেশন ছেড়ে রেল লাইন ডিঙিয়ে মাঠে নেমে যাচ্ছেন তারা। বিকাশবাবু এখন কাকে জিজ্ঞাসা করবেন মাধবীকুঞ্জ বাড়িটি কোথায়? দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিকাশবাবু দেখলেন টিকিট ঘর থেকে বেরিয়ে একটি লোক হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন। চেকার নিশ্চয়ই। এর থেকে জেনে নিতে হবে ঠিকানাটা। পকেট থেকে টিকিট বের করলেন বিকাশবাবু।
ভদ্রলোক দূর থেকেই বললেন, হয়েছে হয়েছে, বের করতে হবে না, চেহারা দেখেই বোঝা যায় কে টিকিট কেটেছে কে কাটেনি। বিকাশবাবু খুব খুশি হলেন ভদ্রলোকের আপ্যায়নে। বড়ডিহায় মনে হচ্ছে কদিন খারাপ কাটবে না। মানুষটি সামনে এসে বললেন, আমি হচ্ছে স্টেশনের সিগন্যাল ম্যান কাম বুকিং ক্লার্ক কাম স্টেশন মাস্টার কাম চেকার এটসেট্রা এটসেট্রা। এখন বলুন যাবেন কোথায়? অফিস ঘরে বসে আপনাকে দেখছিলাম ঠিকানা জানার জন্য লোক খুঁজছেন। বিকাশবাবু নিজের গন্তব্য বললেন। একবারই চিনতে পারলেন ভদ্রলোক। বললেন, মাধবী কুঞ্জ মানে পরিমল চৌধুরীর বাড়ি তো। হাঁটতে হবে অনেকটা, এখানে রিক্সা ভ্যান গাড়ি কিছুই পাবেন না। একটা লোকও দিতে পারবো না যে আপনার ব্যাগ বয়ে দেবে। দরকার নেই, এই তো একটা লাগেজ, আমি একাই বইতে পারবো। কাইন্ডলি রাস্তার ডিরেকশনটা যদি বলে দেন। স্টেশন চত্বরের বাইরে আঙুল দেখালেন ভদ্রলোক। বললেন, ওই সোজা রাস্তাটা ধরে আধ ঘন্টা হাঁটতে হবে, পৌঁছবেন ন্যাশনাল হাইওয়েতে। বাঁদিক দিয়ে আরও মিনিট 15 হাঁটা, ওখানেই দেখবেন ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু একতলা পাকা বাড়ি। শহরের মানুষ শখে বাড়ি বানিয়ে তালা মেরে রেখেছেন। একমাত্র পরিমলবাবুই অনেক দিন ধরে আছেন। আপনি পরিমলবাবুর কি হন? বন্ধু, সেই স্কুলবেলা থেকে। আগে কখনো এখানে আসেননি না? খবরটা পেয়ে গেলেন? কোন খবরটার কথা বলছেন? ওই বৌদির চলে যাওয়া। মানে? ও, আপনি বুঝি জানেন না? তাহলে তো খুব খারাপ লাগবে শুনে। পরিমলবাবুর স্ত্রী 1 মাস হলো মারা গিয়েছেন। সে কি? কেন, কি হয়েছিল? ম্যালেরিয়া, খুব খারাপ ধরনের। 2 দিনের জ্বরে চলে গেলেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগই পাওয়া যায়নি। বিকাশবাবুর মনটা এতটাই দমে গেল যে ভাবলেন জিজ্ঞাসা করবেন কলকাতায় ফেরার ট্রেন কটায়। কিন্তু ফিরে গেলে এই মানুষটি পরিমলের কানে ঠিক তুলে দেবেন, কলকাতার এক বন্ধু বড়ডিহায় এসেও ফিরে গেছেন। চেহারার বর্ণনা দিলে বাল্যবন্ধুকে চিনতে অসুবিধা হবে না পরিমলের। আমরা তো ভেবেছিলাম বৌদি মারা যাওয়ার পর পরিমলদা এখানকার বাড়ি বিক্রি করে চলে যাবেন। উনি অসুস্থ মানুষ, এখানে ওকে দেখবে কে? কিন্তু গেলেন না, দিব্যি কাজের মানুষের ভরসায় থেকে গেলেন। আসলে ভালোবেসে ফেলেছেন জায়গাটা, না বেসেও উপায় নেই। এত শান্ত শিষ্ট প্রকৃতি। এবার এবার আমি যেতে পারবো। আপনাকে তো আবার পরের ট্রেনের সিগন্যাল দিতে হবে। ও হ্যাঁ, তাই তো। ভারাক্রান্ত মন নিয়ে বিকাশবাবু চলেছেন বন্ধুর বাড়ি। এখানকার প্রকৃতি সত্যিই বড় মনোরম। লাল মাটির চওড়া রাস্তা, কিছু দূর অন্তর বড় বড় গাছ, দূরে ক্ষেত জমি, মাটিনি কোনো কুড়ে ঘর, আকাশের গায়ে হেলান দিয়ে আছে আবছা টিলা। কিন্তু কোনো কিছুই বিকাশবাবুর মনটাকে চাঙ্গা করতে পারছে না। অনেক উৎসাহ নিয়ে এসেছিলেন পরিমলবাবুর কাছে। কটা দিন প্রচুর আড্ডা মেরে কাটাবেন। বন্ধুর স্ত্রী মাধবীও খুব হাসি খুশি গল্প বলিয়ে মেয়ে। হাসর জমাতে ওরও জুড়ি মেলা ভার। অদৃষ্টের এমনই পরিহাস, বন্ধুকে এখন সান্ত্বনা দিতে যেতে হচ্ছে। বড়ডিহায় আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। পরিমল বহুবার চিঠি লিখে আসতে বলেছেন, সময় করে উঠতে পারছিলেন না বিকাশবাবু। চাকরিতে উঁচু পদে ছিলেন, কাজের ভীষণ চাপ। 1 মাস হলো রিটায়ার করেছেন। ভাবছিলেন কোথাও ঘুরে এলে হয়। মনে পড়ে গেল পরিমলের কথা। বিকাশবাবু বিয়ে থা করেননি, দাদার সংসারে ভাই বউ ভাইজিদের নিয়ে থাকেন। বাড়িতে বলে এসেছিলেন, বন্ধুর বাড়ি যাচ্ছি, কদিন পরে ফিরবো ঠিক বলা যাচ্ছে না। কিন্তু মন বলছে টুকটা বেশি দিনের হবে না। পরিমলের বুকে এখন শোকের পাথর। কেন যে এখনও এখানে পড়ে আছে কে জানে। কলকাতায় ওদের পৈতৃক বাড়ি, যৌথ সংসার। পরিমল অনায়াসেই ওখানে গিয়ে থাকতে পারে।
বড়ডিহায় পরিমল এসেছিল শরীর সারাতে। চাকরি করতে করতে স্ট্রোক হয়েছিল পরিমলের। শরীরের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। বেশ কয়েক মাস ফিজিওথেরাপি করার পর হাঁটা চলা শুরু করে, শুধু বাঁ হাতটি অকেজো হয়ে যায়। ওই অবস্থায় পরিমল মাধবী হাওয়া বদল করতে আসে বড়ডিহায়। এতটাই ভালো লেগে গেল এখানকার জলহাওয়া, তাই বাড়ি কিনে থেকে গেল বরাবরের মতো। পরিমলের পয়সা কড়ির অভাব নেই, নামে উকিল ছিল। ছেলে ডাক্তার হয়ে এখন আমেরিকায়। শেষ জীবনটা স্বামী স্ত্রী মিলে শান্তিতে প্রকৃতির কোলে কাটিয়ে দেবে ভেবেছিল, হলো না। বড্ড তাড়াতাড়ি চলে গেল মাধবী। এ কথা সে কথা ভাবতে ভাবতে বিকাশবাবু কখন যেন পৌঁছে গেলেন গন্তব্যে। বেশ বড় বাগান, বারান্দা নিয়ে একতলা বাড়ি। গেটের থামে মাধবীকুঞ্জ নামটি পাথরে বাঁধানো। বিকেলে ঢলে পড়া হলুদ রোদে বাড়িটি বড় সুন্দর দেখাচ্ছে। গেট খুলে হেঁটে গেলেন বিকাশবাবু। বারান্দায় উঠে দরজায় টোকা মারলেন। ভেতর থেকে গলা ভেসে এলো পরিমলের। কে? আমি বলতে গিয়ে গলা কেঁপে গেল বিকাশবাবুর। কতদিন পর দেখা হবে বন্ধুর সঙ্গে, আনন্দের সাক্ষাৎ নয়। পরিমল এখন বড় একা। ঘটল ঠিক উল্টো। দরজা খুলে বিকাশবাবুকে দেখে পরিমলবাবু আনন্দ উচ্ছ্বাসে বলে উঠলেন, আরে তুই একেবারে না বলে কয়ে আয় 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 আয়। একটা হাত সারহীন নেতিয়ে আছে পরিমলবাবুর। ডান হাত বন্ধুর কাঁধে রেখে ঘরে নিয়ে এলেন। আরও ভেতরের কোনো ঘরের দিকে গলা তুলে বললেন, মাধবী, দেখবে এসো কে এসেছে। বিকাশবাবু তো হতভাগ। স্টেশন মাস্টার কি ভুল খবর দিলেন? কেনই বা তিনি এরকম অলক্ষণে কথা জুড়ে দেবেন পরিমলের সঙ্গে? কোনো শত্রুতা আছে কি? ড্রয়িং রুমের সোফায় বসলেন দুজনে। অপ্রত্যাশিতভাবে বন্ধুকে পেয়ে পরিমলবাবু খুবই উত্তেজিত। অনর্গল কথা বলেই চলেছেন। বিকাশবাবু অপেক্ষা করছেন বন্ধুর স্ত্রীর। একসময় বলেই ফেলেন, হ্যাঁ রে, মাধবী আসছে না যে? আরে আসবে, হয়তো রান্না টান্না নামাচ্ছে। বলেই যেন কোথাও শব্দ শুনতে পেয়ে ঘাড় ফেরালেন পরিমলবাবু। ড্রয়িং রুমের ভেতরের দরজার দিকে তাকিয়ে বললেন, আরে ওই তো এসে গিয়েছে। দেখো মাধবী, বিকাশ কিন্তু একই রকম আছে। আরে চেহারা দেখলে কে বলবে রিটায়ার করেছে চাকরি থেকে। বিকাশবাবুর চোখ বিস্ময়ে বড় বড়। কাউকে দেখতে পেলেন না উনি। কেউ আসেনি ঘরে। দরজার পর্দাটা নড়েনি এতটুকু। শূন্যের উদ্দেশ্যে কথা বলেই চলেছেন পরিমল। বিকাশবাবুর কোনো সাড়া নেই দেখে পরিমলবাবু বন্ধুর দিকে ফিরে বললেন, কি রে, তুই চুপ করে আছিস কেন? এমন ভাব করছিস যেন চিনতে পারছিস না মাধবীকে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না পরিমল। তুইও পাচ্ছিস না? আমি ভেবেছিলাম তুই অন্তত দেখতে পাবি। আবার দরজার দিকে তাকালেন পরিমলবাবু। বললেন, চলে যাচ্ছ? আচ্ছা যাও, আমাদের চা খাবার টাবার দিও কিন্তু। চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছেন বিকাশবাবু। পরিমল কি উপহাস করছে? সদ্য প্রয়াত স্ত্রীকে নিয়ে ঠাট্টা মোটেই শোভা পায় না। যদিও পরিমলের মুখে মস্করার চিহ্ন মাত্র নেই। মনমরা গলায় বললেন, তুই চিনলি না বলে মাধবীর খুব অভিমান হয়েছে। খাতির যত্নের খামতি হলে আমায় আবার দোষ দিস না। চুপ কর পরিমল। তখন থেকে কি উল্টো পাল্টা বলছিস? ঘরে কেউ আসেনি, কথা বললি কার সঙ্গে?
তাছাড়া মাধবী মৃত্যুর খবর আমি জানি, ও এখানে আসবে কোত্থেকে? বন্ধুর মুখের দিকে খানিকক্ষণ অসহায়ভাবে তাকিয়ে থাকলেন পরিমলবাবু। হঠাৎই বলে উঠলেন, মাধবী মারা গিয়েছে আমিও জানি। দিঘির মাঠে দাহ করার সময় আমি ছিলাম। শ্মশান থেকে ফিরে বাড়ির দরজা খুলে দেখি মাধবী বসে আছে সোফায়। চেহারায় অসুস্থতার কোনো ছাপ নেই। অবাক হয়ে আমি বললাম, হে কি তুমি? কি ভেবেছিলে? হ্যাঁ, পুড়িয়ে দিলেই ফুরিয়ে যাব? তোমার দেখাশোনা করবে কে? হ্যাঁ, তারপর যেমন কাজ তেমন বাড়ির কাজে লেগে গেল। কিন্তু মুশকিল হচ্ছে, মাধবীকে আমিই শুধু দেখতে পাই, বাড়ির কাজের লোকেরা দেখতে পায় না। এতক্ষণে একটা দিশা পেলেন বিকাশবাবু। মাধবীর মৃত্যুর শোক একা বইতে গিয়ে মাথার গোলমাল হয়ে গিয়েছে পরিমলের। আত্মীয় স্বজনরা কি জানে ওর এই অবস্থার কথা? জানলে এভাবে একা ফেলে রাখতে পারতো না। ভাবনার মাঝে বন্ধুকে হঠাৎ সোফা ছেড়ে উঠে যেতে দেখলেন বিকাশবাবু। হেঁটে যাচ্ছে সম্ভবত রান্নাঘরের দিকে, পা টেনে টেনে হাঁটছে, বা হাতটা লেপ্টে আছে শরীরের সঙ্গে। বন্ধুর এই করুণ হেঁটে যাওয়া দেখে ভীষণই কষ্ট হলো বিকাশবাবুর। ঠিক করলেন বন্ধুকে বলবেন তার সঙ্গেই কলকাতায় ফিরে যেতে। বেশ কিছুটা সময় গেল, পরিমলবাবু ফিরছেন না। একা বসে আছেন বিকাশবাবু। বাড়িটি খুবই নির্জন জায়গায়। পাখির কিচকিচ ডাক ছাড়া কোনো শব্দই আসছে না বাইরে থেকে। রান্নাঘরে টুংটাং আওয়াজ অবশ্য আসছে, চোখ যায় দেওয়াল ঘড়ির উপরে, বন্ধ হয়ে আছে। পরিমল বেচারা একা মানুষ, সব দিকে খেয়াল রেখে উঠতে পারছে না। কি করছে এতক্ষণ ধরে ভেতরে? সোফা ছেড়ে উঠতে যাচ্ছিলেন বিকাশবাবু। পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন পরিমলবাবু। এক হাতে ট্রে, তাতে 2 কাপ চা, স্ন্যাক্স। সেন্টার টেবিলে রাখলেন ট্রেটা। নিজে সোফায় এসে বসলেন। একটু পরে বিকাশবাবুকে বললেন, নে কাপ তোল। চা পাতা অনেকক্ষণ ভিজিয়ে চাটা করলো মাধবী। ওর সে বিখ্যাত চা, তোরা তো খুব পছন্দ করতিস। চা তো তুই করে নিয়ে এলি। কখন? কখন মানে? এই তো মিনিট 10 হলো। উঠে গেলি আমার সামনে থেকে, চা নিয়ে ফিরলি। আরে চাটা খা আগে। ভারী চাকরি থেকে রিটায়ার করার পর তোর মাথাটা গিয়েছে দেখছি একেবারে। কার মাথা গিয়েছে বোঝাই যাচ্ছে। কথা বাড়িয়ে লাভ নেই। কাপ তুলে নিলেন বিকাশবাবু। কাপে চুমুক দিতেই অবাক হয়ে গেলেন। দারুণ চা বানিয়েছে তো পরিমল, অবিকল মাধবীর মতো। চা পানির পর 2 বন্ধু এসে বসেছেন বারান্দার চেয়ারে। বিকেল এখনও ফুরোয়নি। এ বাড়ির বাগানে ফুটে আছে গাঁদা, জিনিয়া, আরও নানান রকম ফুল। নিয়মিত না হলেও পরিচর্যার ছাপ আছে। পাঁচিলের বাইরে ইতস্তত বড় বড় গাছ, ডালপালা গুড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু একতলা বাড়ি। আন্দাজ করা যায় এগুলো শহরের শৌখিন মানুষের অবসর যাপনের আস্তানা। বিকাশবাবু গল্পের ফাঁকে ভুলেও আর মাধবীর প্রসঙ্গ আনছেন না। ঠিক করে নিয়েছেন আজ রাতটা এ বাড়িতে থেকে কালই পরিমলকে নিয়ে কলকাতায় যাবেন। এখনই একজন মানসিক ডাক্তার দেখানো বড় প্রয়োজন। কথার ফাঁকে বিকাশবাবু জানতে চাইলেন, হ্যাঁ রে, তুই যে তখন কাজের লোকের কথা বলছিলি, তাদের তো কাউকেই দেখছি না। আছে, বাজার গিয়েছে লক্ষণ, চলে আসার সময়ও হয়ে এলো। আর একজন আছে, ওই লকাইয়ের মা, সেদিনে একবারই আসে, এই ঘরদোর মুছে বাসন মেজে চলে যায়। রাতে কেউ থাকে না? থাকে, লক্ষণ থাকে। পরিমলবাবুর কথা শেষ হতে না হতেই গেটের কাছে কে যেন এসে দাঁড়ালো, হাতে বাজারের ব্যাগ। পরিমলবাবু বললেন, ওই যে লক্ষণ এসে গিয়েছে।
বাগানের রাস্তা ধরে বারান্দায় উঠে এলো লক্ষণ। বয়স 30-এর নিচে। পরিমলবাবু লক্ষণকে বললেন, এই গিন্নিমা যা যা আনতে বলেছিল এনেছিস? ঘাড় হেলায় লক্ষণ। তাড়াতাড়ি ভিতরে যা, গিন্নিমাকে গিয়ে হেল্প কর। আজ বড্ড দেরি করে ফেললি কিন্তু। লক্ষণ যাওয়ার আগে অদ্ভুত চোখে বিকাশবাবুর দিকে তাকালো। বড় একটা খটকা লেগে গেল বিকাশবাবুর। লক্ষণ কি করে মেনে নিল গিন্নিমার ফরমাস মতো বাজার এনেছে? পরক্ষণই মাথায় এলো আসল কারণটা। চাকরি টিকিয়ে রাখার খাতিরে মালিকের পাগলামিতে সায় দিচ্ছে লক্ষণ। তারপর দুই বন্ধু মেতে গেলেন স্কুল কলেজ বেলার স্মৃতি রোমন্থনে। গল্প বেশি দূর গড়ালো না। দরজার দিকে মুখ ফেরালেন পরিমলবাবু। পর্দার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে? বিকাশবাবু বুঝতেই পারছেন স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন তার বন্ধু। স্বাভাবিকভাবেই শূন্য থেকে কোনো কথা ভেসে এলো না। পরিমলবাবু যেন শুনতে পেলেন। বিকাশবাবুকে জিজ্ঞাসা করলেন, মাধবী জানতে চাইছে রাতে তুই রুটি খাবি না ভাত? খামোখায় জটিলতায় না গিয়ে বিকাশবাবু বললেন, ভাত। তার সঙ্গে রুই পোস্ত করতে বলি? আরে তুই তো ওটা খুব ভালোবাসতিস। ওই হলেই হলো। শুনলে তো, জমিয়ে রাঁধো, আমার জন্য আজ ভাতই করো। বিকাশবাবু দরজার দিকে তাকাচ্ছেন না। ক্রমশ অসহ্য ঠেকছে এই অবান্তর পরিস্থিতি। হ্যাঁ, যা বলছিলাম। বলে এমনভাবে কথায় ফিরলেন পরিমলবাবু যেন এইমাত্র তার স্ত্রী ঘরে ঢুকে গেলেন। সন্ধে পড়তে ঠান্ডা বাড়ল। বারান্দায় আর বসে থাকা গেল না। তাই দুই বন্ধু এসে বসলেন ড্রয়িং রুমে। কথা বলতে বলতে কত সময় গেল দুজনেরই হুঁশ নেই। দেওয়াল ঘড়িটাও বন্ধ। ঘড়ির কথা তুলতে যাবে বিকাশবাবু, ঠিক সেই সময় লক্ষণ এসে বলল, বাবু, মা আপনাদের খেতে রাখছেন। হ্যাঁ, যাই। কি হলো, বসে রইলি কেন? চল। বিকাশবাবুর এখন বেশ রাগ হচ্ছে। পরিমলের বিচার বুদ্ধি কি একেবারেই লোপ পেল? কাজের লোকের মিথ্যে তোষামত ধরতে পারছে না। প্রশ্ন করতে বাধ্য হলো বন্ধুকে, হ্যাঁ রে, তুই যে বলছিলি মাধবীকে তুই একাই দেখতে পাস, কাজের লোকেরা পায় না। তোর লক্ষণ তো দেখছি দিব্যি মাধবীর অর্ডার অনুযায়ী কাজ করছে। না, ওরা এখনো দেখতে পায় না, উপস্থিতিটা টের পায়। আমার ভাগ্য ভালো, মাধবীকে ভূত ভেবে পালিয়ে যায়নি ওরা। বিকাশবাবু বুঝতে পারলেন তার বন্ধু যুক্তি বুদ্ধির নাগালে নেই। বাক্য ব্যয় করার মানেই হয় না। নিরুপায়ভাবে বন্ধুকে অনুসরণ করে ডাইনিং রুমে এলেন বিকাশবাবু। টেবিলে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার, ধোয়া উঠছে। দুজনে চেয়ারে বসলেন। কাজের লোক লক্ষণ এসে দাঁড়ালো। চেহারায় কাচুমাচু ভাব। পরিমলবাবু ওকে দেখে বললেন, কিছু বলবি মনে হচ্ছে। হ্যাঁ বাবু, মানে বাবু, আজ রাতে একটু বাড়ি যাব, কাল সকালেই চলে আসব। বাজারে গিয়ে আমাদের পাড়ার একজনের সাথে দেখা হলো। সে বলল আমার বাবার একটু শরীরটা খারাপ হয়েছে। তা গিন্নিমাকে বলেছিস? বলেছি, উনি বললেন আপনাকে জিজ্ঞাসা করতে। নো প্রবলেম, সকালেই চলে আসিস কিন্তু, বাড়িতে গেস্ট আছে, কখন কি দরকার লাগে। লক্ষণ এক মুহূর্ত দেরি করল না। হাঁটা দিল সদর লক্ষ্য করে। বিকাশবাবু চুপচাপ খেয়ে যাচ্ছিলেন। একটু আগের নাটকে কথাবার্তা কানে এলেও গুরুত্ব দিলেন না। বন্ধুর মেজাজ যে ভালো নেই বুঝতে অসুবিধে হলো না পরিমলবাবুর। বললেন, আমি জানি তুই কিছুতেই মেনে নিতে পারছিস না মাধবীর উপস্থিতি। আমি কিন্তু প্রমাণ দিতে পারি মাধবী আছে। মেনুটা লক্ষ্য কর, ভাত বলেছিলাম, হয়েছে। আমি কিন্তু অন্যদিন রুটি খাই, রুই পোস্তও হয়েছে। তোর সামনে মাধবীকে এইগুলোই আমি রাখতে বলেছিলাম, লক্ষণকে কিন্তু বলিনি। তুই ভাবছিস লক্ষণের রান্না খাচ্ছিস। এবারও কোনো জবাব দিলেন না বিকাশবাবু। মনে মনে যুক্তি সাজাচ্ছেন। পরিমল যখন পর্দার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল
দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিয়েছিল হয়তো লক্ষণ, অথবা এই পদ রান্না হওয়ারই কথা ছিল আজ। পরিমল শুধু মেনুটা আবার বলেছে। নিজের যুক্তিতে সন্তুষ্ট হয়ে বিকাশবাবু একটা ছোট্ট খোঁচা দিয়ে বন্ধুকে বললেন, মাধবী তো আমাদের সঙ্গে খেয়ে নিতেই পারতো, পরে একা একা খাবে। ওর তো আর খাওয়ার দরকার পড়ে না রে, শরীরই নেই যখন। প্রথম দিকে আমি তাও বলতাম বসতে, এখানে বসতো, মিছিমিছি খাবারগুলো নষ্ট হতো। এই কথা যদি শহরে বসে বলতেন পরিমলবাবু, বিকাশবাবু হেসেই উড়িয়ে দিতেন। কিন্তু বড়ডিহার নির্জনতা এতই ভারী দমচাপা, বুকটা যেন একটু ছমছম করে উঠল। রাতে গেস্ট রুমে শুয়েছেন বিকাশবাবু। ঘুম আসতে চাইছে না। বাড়ির বাইরে হঠাৎই শুরু হয়েছে ঝিঝির কোরাস, আবার আচমকা থেমেও যাচ্ছে। তখন কি গভীর নিস্তব্ধতা। সেই সময় ধীরে ধীরে কার যেন পায়ের আওয়াজ ভেসে উঠছে। কেউ যেন হাঁটছে সারা বাড়ি জুড়ে। ভালো করে কান পাতলেন বিকাশবাবু। মনে হচ্ছে পায়ের শব্দ নয়, বন্ধ ঘড়িটা বুঝি চলতে শুরু করেছে। কিন্তু তা কি করে সম্ভব? পরিমল তো সারাক্ষণ চোখের সামনেই ছিল, ঘড়িটা চালু করতে দেখা যায়নি। ফের ঝিঝির ডাক সমস্ত সংশয় মুছে দিল। বিকাশবাবু শেষ কবে এরকম পরিবেশে ঘুমিয়েছিলেন মনে পড়ছে না। আজ বন্ধুর সঙ্গে শুতে গিয়েছিলেন। পরিমল বলেছেন, এখানে তো আমি আর মাধবী শোবো রে, তুই গেস্ট রুমে শো, রাতে কোনো দরকার পড়লে ডাকবি। এই আজগবি কথার কোনো বিরুদ্ধাচরণ করেননি বিকাশবাবু। গেস্ট রুমে এসে শুয়ে পড়েছিলেন। একটি বিষয় ইতিমধ্যে বুঝে গিয়েছেন, একার পক্ষে পরিমলকে কলকাতায় নিয়ে যাওয়া অসম্ভব। ওর আত্মীয়দের সঙ্গে দেখা করে সবিস্তার পরিমলের মানসিক অবস্থার কথা বলে 2-3 জনকে সঙ্গে নিয়ে আসতে হবে, তবে যদি পরিমলকে এখান থেকে নিয়ে যাওয়া যায়। বিকাশবাবু কাল সকালই চলে যাবেন, বন্ধুকে বলেছেন সে কথা। সহজে রাজি হয়নি, অনেক করে বোঝাতে হয়েছে। নানা কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছিলেন বিকাশবাবু। কি যেন ধাক্কা দিয়ে ডেকে দিল। ধর্মর করে উঠে বসলেন বিছানায়। চোখ কচলে দেখলেন দরজা অর্ধেক খোলা। ভোরের আলো ঢুকে পড়েছে ঘরে। কেউ ডেকে দিল বোঝা যাচ্ছে। ঘরে কেউ নেই। বিছানা থেকে নামতে গিয়ে দেখলেন টেবিলে ধুমায়িত কাপ। তার মানে পরিমলের ঘুম ভেঙে গিয়েছে আগে। চা রেখে ডেকে দিয়ে গেল। বন্ধুর জন্য খারাপ লাগে বিকাশবাবুর। অসুস্থ শরীর নিয়ে আতিথেয়তা করে যাচ্ছে। কাপে চুমুক দিতে দিতে বন্ধুর ঘরে এলেন বিকাশবাবু। পরিমলকে ঘুমোতে দেখে এতটুকু অবাক হলেন না। জানেন, বন্ধুর ঘুমটা আসলে ভান। পরিমলের বিছানায় বসলেন বিকাশবাবু। আস্তে করে ডাকলেন বন্ধুকে। পরিমলবাবু চোখ খুলে বললেন, উঠে পড়েছিস? হ্যাঁ রে, চা দিয়েছে মাধবী? তোর ট্রেন কিন্তু সেই 8:30টায়। তুই চা খাবি না? না, সকালে চা দেয় না মাধবী। এখনই ওই দুধওয়ালা আসবে, দুধের সঙ্গে দেবে বিস্কুট। ওই যে দুধওয়ালা এলো। বিকাশবাবু দরজা খোলার জন্য উঠতে যাচ্ছিলেন। পরিমল বললেন, তুই উঠছিস কেন? মাধবী খুলে দেবে। বসে পড়লেন বিকাশবাবু। সেকেন্ড খানেকের পর সত্যি যেন শুনতে পেলেন দরজা খুলে দেওয়ার আওয়াজ। মাথাটা কেমন যেন ঘুরিয়ে গেল বিকাশবাবুর। কতক্ষণ পর সম্বিত ফিরল বোঝা যাচ্ছে না। দেখলেন আগের মতোই বিছানায় বসে আছেন পরিমল, শুধু সামনের দৃশ্যটা একটু বদলে গিয়েছে। বড় মগে চুমুক মারছে পরিমল। মাঝের সময়টা কি ঘটল কিছুই মনে করতে পারলেন না।
নিজেকে সুস্থির করতে অন্য প্রসঙ্গে গেলেন বিকাশবাবু। বন্ধুকে বললেন, অনেকদিন তো হলো এখানে, এবার কলকাতায় চল, আত্মীয় বন্ধুদের কাছাকাছি থাকতে পারবি। না রে, এখানেই আমরা বেশ আছি দুজনে, কোনো অসুবিধে তো হচ্ছে না। কলকাতায় যাওয়ার ব্যাপারে মাধবীর ঘোর আপত্তি। বন্ধুর আবোল তাবোল কথা শুনতে শুনতে বিকাশবাবু কিছুক্ষণ আগের সময়টা খুঁজে পেলেন। মনে পড়ল দুধওয়ালাকে তিনিই দরজা খুলে দিয়েছিলেন, দুধ গরম করে পরিমলকে দিয়েছিলেন তিনি। একই সঙ্গে মনে পড়ল গ্যাস ওভেন অফ করা হয়নি, আসলে অভ্যেস নেই তো। ওভেন বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠে পড়েছিলেন বিকাশবাবু। পরিমলবাবু জানতে চাইলেন, কোথায় যাচ্ছিস? ওভেনটা জ্বালানোই আছে, ভুলে গিয়েছি অফ করতে। মাধবী কিন্তু খুব সাবধানী, ওভেন ঠিক অফ করেছে, যা গিয়ে দেখে আয়। বন্ধুর কথায় নয়, নিজের আগ্রহে রান্নাঘরে গেলেন বিকাশবাবু। আশ্চর্যের ব্যাপার, ওভেন কিন্তু অফ করাই আছে। হয়তো নিজেই করেছেন, ঠিক মনে করে উঠতে পারছেন না। অবশেষে বিদায়ের সময় এলো। একটু আগেই বেরিয়ে পড়লেন বিকাশবাবু। পরিমলবাবু বললেন, ট্রেনের তো এখনো অনেক দেরি আছে, একটু পরে বেরোলে পারতিস, তখন এসে ব্যাগ বয়ে দিত তো। যাই ধীরে সুস্থে, নিজের দিকে খেয়াল রাখিস, ভালো থাকিস বলে ব্যাগ হাতে বারান্দা থেকে নেমে এলেন বিকাশবাবু। গেট খুলে রাস্তায় চলে গিয়েছেন। 2-4 পা যাওয়ার পর বন্ধুর দিকে ফিরে হাত নাড়ালেন। সঙ্গে সঙ্গে দেখলেন অবিশ্বাস্য এক কাণ্ড। পরিমল 2 হাত তুলে বিদায় জানাচ্ছে। কি 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 করে সম্ভব? পরিমলের একটা হাত প্যারালাইসিস, লেপ্টে থাকে শরীরের সঙ্গে, ওই হাতটা কিভাবে তুলল? অবাক বিস্ময়ে বন্ধুর দিকে চেয়ে আছেন বিকাশবাবু। মাধবীর হয়ে বা হাতটা নাড়াচ্ছে পরিমল, নাকি মাধবী তুলে ধরেছে ওর অকেজো হাত? মাথায় আসছে না কিছুই। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলেন বিকাশবাবু। উনি জানেন ওদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে পরিমল বাবুর মতো উনিও মাধবীকে দেখতে পাবেন। আমাদের গল্প এখানেই শেষ হলো। আমাদের ভৌতিক উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমাদের সমস্ত উপস্থাপনাই আপনাদের জন্য তৈরি, তাই আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে আমরা এবার যোগাযোগ করেছিলাম সংযুক্তাদির সঙ্গে। উনি বললেন, নমস্কার, আমি সংযুক্তা বিশ্বাস হাওড়া সাতটাকাছি থেকে বলছি। আমি কুন্ডু কোম্পানির একজন গুণমুগ্ধ সাবস্ক্রাইবার। ছেলেবেলা থেকেই ভূতের গল্পের প্রতি আলাদা একটা আকর্ষণ বোধ করেছি, তাই কুন্ডু কোম্পানির অল্প অল্প ভূতের গল্প সিরিজে বিখ্যাত লেখকদের রচিত গল্পের নাট্যরূপ আমাকে আকৃষ্ট করেছে। এই ধরনের অভিনব প্রয়াস, যেখানে নির্বাচিত গল্পগুলোর মধ্যে লৌকিক অলৌকিকের মধ্যে অদ্ভুত মেলবন্ধন ঘটেছে, ভূতের গল্পের মধ্যে দিয়ে মানুষের মনের ভাবাবেগকে তুলে ধরার প্রবণতা বেশ মনোগ্রাহী হয়েছে। আপনাদের 11তম গল্প অচিন্ত্যকুমার সেনগুপ্তর অকৃতজ্ঞ শুনতে শুনতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সাধারণত ভূতের গল্প মানেই আমরা বুঝি গা ছমছমে ব্যাপার, কিন্তু আপনাদের নির্বাচিত প্রতিটা গল্প কোথাও একটু আলাদা। এখানেই নামকরণের সার্থকতা। প্রতিটা চরিত্রের উপস্থাপনা এতটা প্রাণবন্ত যে শুধু শ্রোতা নয়, দর্শকও হয়ে যাচ্ছিলাম। তবে একটা আবেদন, ভবিষ্যতে ছোটদের জন্য যদি কিছু ভাবেন এই বিষয়ে, তবে ভালো হয়। সবশেষে কুন্ডু কোম্পানির সর্বৈব সাফল্য কামনা করি। আপনাদের চলার পথ মসৃণ হোক। সঙ্গে রইলাম। ধন্যবাদ। নমস্কার সংযুক্তাদি, ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের প্রতি আপনার অভিব্যক্তি প্রকাশের জন্য।
অল্প অল্প ভূতের গল্প সিরিজ যে ধীরে ধীরে হলেও আপনাদের মতো শ্রোতাদের মনে দাগ কাটতে পারছে, সেটা আমাদের কাছে বিরাট পাওনা, আমাদের চলার পথেও। দিদি, আমরা বরাবর একটি ভালো গল্প সবার সামনে উপস্থাপনা করার লক্ষ্য রেখে এগিয়ে চলেছি। সীমিত ক্ষমতার মধ্যে কতটা করে উঠতে পারছি সেটা ঠিক জানি না, তবে আপনাদের এই ভালোবাসা আমাদের প্রত্যেক সদস্যকে আরও উৎসাহিত করবে নিঃসন্দেহে। আর দিদি, এই অল্প অল্প ভূতের গল্প সিরিজটা আমরা সবার কথা মাথায় রেখেই তৈরি করছি। যদি আপনি শিশুদের কথা বলে থাকেন তাহলে বলবো তার জন্য আমাদের একটু সময় ও প্রস্তুতি প্রয়োজন। যদিও দু একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে, তবু আমার মনে হয় বিষয়টি একটু সময় সাপেক্ষ, কারণ আমাদের আর্থিক পুঁজি খুব কম, তার জন্যই। তবে আমাদের বিশ্বাস আমরা পারব, আপনাদের ভালোবাসার সাথে থাকলে নিশ্চয়ই পারব। ধন্যবাদ সবাইকে। কুণ্ডু কোম্পানির সমস্ত শ্রোতাকে জানাই বিজয়ের শুভেচ্ছা। বড়দের প্রণাম ও ছোটদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এক করোনা মুক্ত, হিংসা দেশ, ধর্মীয় মৌলবাদ মুক্ত পৃথিবীর জন্য আমরা সবাই একসাথে প্রার্থনা করি। আপনারাও যদি আপনাদের কোনো প্রিয় গল্প আমাদের কাছ থেকে শুনতে চান, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের গল্প মনোনীত হলে আপনাদের নাম সহ উপস্থাপনা করব আমরা। আপাতত আজ আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। শুভ বিজয়া।